স্যার ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি পি স্কোয়ার প্লাস পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের পি স্কোয়ার প্লাস ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়, ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি পি স্কোয়ার প্লাস আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে, আপনাদের কাছে ফোন পৌঁছয়, তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু পি স্কোয়ার প্লাসে এরকমটা ঘটবে না। পি স্কোয়ার প্লাস আপনাদের ফোন দেবে খুবই সস্তা দামেই দেবে, কারণ সেটা আপনাদের হাতে আসবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে। তাই সেজন্য এই ফোনটা অত্যন্ত সস্তা হবে। সেটা শুধুমাত্র ফোনের দামটাই হবে, তার মাঝখানে আর অন্য কোনো রকম খরচা ঢুকবে না। সেজন্য আমি চাই যে সমস্ত দেশবাসীর হাতে পি স্কোয়ার প্লাস ফোনই থাকুক। আপনাদের এই ফোনটা কবে মার্কেটে আসবে স্যার? দিওয়ালির সময়। বরং আনন্দের খবর এটাই যে ফোনের বুকিংও শুরু হয়ে গেছে কাল থেকে, আর লাস্ট 24 ঘন্টায় 5,000-এরও বেশি ফোন বুকিং হয়েছে। এখন ব্যাস শুধু আমাদের ভালো ফোন বানাতে হবে, যে কারণে আমরা ভালো টিম হায়ার করেছি। বেস্ট ইঞ্জিনিয়ার্স, বেস্ট প্রোগ্রামার্স আর বেস্ট ডিজাইনার, এই সমস্ত মিলে আমরা একটা ভালো ফোন তৈরি করব। আর পি স্কোয়ার প্লাস আপনাদের হাতে সস্তা এবং সব থেকে ভালো স্মার্টফোন দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে দামটাও কম পড়বে, আর সমস্ত দেশবাসীর হাতে ভালো ফোন, স্মার্টফোন থাকবে। আর এটার ক্রেডিট ফাইন্যান্সারদেরও প্রাপ্য, যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ইনি হলেন মিস্টার অজিত, মিস্টার ধ্রুব আর মিস্টার জয়দেব। বেশ শর্টেড। ব্যাস এবার ফোন তৈরি করতে হবে আর সবার হাতে ফোন ধরিয়ে দিতে হবে। স্যার, দেশের বড় বড় ট্রেডার্সরা পি স্কোয়ার প্লাস ফোনের রিভিউ করেছে ওয়েবসাইটে। ওদের কথা অনুযায়ী এটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা অন্য কোনো ফোনকে বাজারে টিকতেই দেবে না। স্যার, এই কথাটা কি ঠিক যে অন্য বড় ফোন কোম্পানি থেকে আপনাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, পি স্কোয়ার যে ফোনটা, এটা কোনো বিজনেস নয়, এটা আমার স্বপ্ন। আর আমার স্বপ্নে আমার সঙ্গে যারা জড়িয়ে আছেন, আমি চাই যে প্রত্যেকটা দেশবাসীর হাতে নাম্বার 1 স্মার্টফোন থাকবে। আর তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়, তো তাতে আমি পরোয়া করি না। স্যার আমি একটা ফোন অর্ডার করেছিলাম। আমি 2টো ফোন অর্ডার দিয়েছি। স্যার ইনি তো মারা গেলেন। দীপাবলিতে ফোনটা আসার কথা ছিল, আসবে তো? এখন এটা তো কার্তিকের ইন্ডাস্ট্রি বলতে পারবে। স্যার, আমাদের তো বিরাট ক্ষতি হয়ে গেল স্যার। আমাদের কোটি টাকার ক্ষতি হলো। এবার আমরা কি করব? যারা আমাদের পি স্কোয়ার ফোনের জন্য অর্ডার দিয়েছিলেন, তাদের আমরা কি জবাব দেব? আমরাও অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, সবার আগে আমাদের জবাব দিন। রিক, চুপ করো। দেখুন, সবকিছু আগে যেরকম ছিল সেরকমই রাখুন। দেখুন, চিন্তা করবেন না, ফোন তৈরি করা চালু রাখুন। আরে দিওয়ালিতে ফোন বের করতে পারেননি তো কি হয়েছে? ক্রিসমাসেতেও আপনারা ফোন বের করতে পারেন। দেখুন, আমরা সেটা করতে পারি না, কেননা আমরা নিজেরাই জানি না যে ফোনটা বানানো হচ্ছে কোথায়। অ্যাকচুয়ালি কার্তিক আমাদের কিছুই বলেনি। তার উপর বড় বড় কোম্পানি, অনলাইন দোকান আর ওই শপিং কমপ্লেক্সগুলোরও ভীষণ প্রেশার থাকে, আর এর ফলেই হয়তো ওরা কোনো রিস্ক নিতে চায় না। আর স্যারও ভয় পেয়েছিল এই ফোন অন্য কোনো কোম্পানি না বানিয়ে ফেলে, সেই জন্য এই কথাটাও কাউকে বলেনি।
বরং ও ফোনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কারখানা থেকে বানিয়েছিল। আচ্ছা, ওই যে 10টা ফোন সেটা আপনাদের কাছে আছে তো? আগে না স্যার, ওই ফোনগুলো কার্তিকের কাছে ছিল। আচ্ছা, ওই 10টা ফোন কার্তিকের কাছেই ছিল। কার্তিকের কাছেই ছিল। আপনারা কারা? সিআইডি। আসুন। আপনি এখানে কবে থেকে কাজ করছেন? 3 মাস হলো ম্যাডাম। আর আপনার আগে কে কাজ করতো? কেউই কাজ করতো না, কারণ সাহেব তো 3 মাস আগেই এই বাংলোতে এসেছেন। আচ্ছা, আপনার মালিকের স্বভাব কেমন ছিল? কিরকম মানুষ ছিলেন? সাহেব তো খুব ব্যস্ত থাকতেন ম্যাডাম। উনি তো খুব কম আসতেন এই বাড়িতে, সেজন্য আমার কাজও একটু কম ছিল, কিন্তু মাইনে পুরোটাই দিতেন। টাকা সবটাই মিটিয়ে দিতেন সাহেব। হ্যাঁ। ওনার সঙ্গে দেখা করতে এখানে কি কেউ আসতো? না তো, কেউ দেখা করতে আসতো না। উনি তো একাই নিজের ঘরে বসে নিজের কাজ করতে থাকতেন। আচ্ছা, তোমার সাহেবের রুমটা কোথায় যেখানে উনি কাজ করতেন? ওই যে ওপরে একটু সাহেব। রুমটা দেখান। ফ্রেডি, পঙ্কজ, তোমরা নিচটা দেখো কিছু পাওয়া যায় কিনা। এই ঘরটায় সাহেব থাকেন। আপনি এখানে দাঁড়ান। ওর সাহেব নাকি কাজ করতেন। রুমের অবস্থা দেখেছো? এই কাজ করে কি করে না সেটা জানি না, কিন্তু অন্য কেউ এখানে নিজের কাজটা করে গেছে। সিন্দুকটা ভেঙে দিয়েছে, কিন্তু টাকা পয়সা যেরকম ছিল সেরকমই আছে। তাহলে এখান থেকে কি চুরি হতে পারে? হতে পারে ওই 10টা ফোন। 10টা ফোন যদি চুরি করে তাহলে চোরদের তো ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। ফ্রেডি, পঙ্কজ। চুরি? চুরি কি করে হবে সাহেব? কি চুরি করেছে চোর? বাড়িতে চুরি হয়েছে আর আপনি জানেন না? না সাহেব, আমি তো কিছুই জানি না। এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে সাহেব। কি চুরি হয়েছে? কার্তিকের রুমে লকার ভাঙা হয়েছে, দেখো ওখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। ওকে। আপনি কি কিছুই জানেন না? সত্যি আমি কিচ্ছু জানি না সাহেব। এটাও তো জানতাম না যে সিন্ধুক আছে ঘরের ভেতর। আমার তো ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল সাহেব। ওই ঘরের সাফাইয়ের কাজ সাহেব বোধহয় নিজেই করতেন, আমি কখনো ভেতরে যাইনি। এই কার্তিক ফোন বানাচ্ছিল, তার মানে কোনো না কোনো কারখানা তো হায়ার করেই ছিল। খোঁজ নিয়ে দেখো তো কারখানার ব্যাপারে। আমি স্যারকে ফোন করছি। এই শব্দটা? স্যার, কিছু ডিস্টারবেন্স আছে, বাইরে থেকে কল করছি। কি হচ্ছে বলো তো দয়া? ও, এই কার্তিকের পিছনে অনেক লোকই লেগেছিল, হয়তো ওর ফোনের জন্যই। এখানে যতগুলো পর্দা রয়েছে সবগুলো বন্ধ করে দিই, রুমটাকে অন্ধকার করতে। স্যার, 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 এত অন্ধকার করে রেখেছেন কেন? এক্ষুনি জানতে পারা যাবে। ভালো করে শব্দটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, একটা আওয়াজ আছে, কিন্তু এত আস্তে যে ঠিক মতো শোনা যাচ্ছে না। 1 মিনিট, মনে হচ্ছে এই ঘরে বাঘ আছে। কি? বাঘ? বাঘ? ও আচ্ছা, আরশোলা আর পোকামাকড়ের কথা বলছেন? না না সাহেব, আমি খুব ভালো করে ঝাড়পোছ করি। আমরা ওই সব বাঘের কথা বলছি না। এই বাঘ হলো যে ছোট ছোট পাওয়ারফুল মাইক্রোফোন, যার দ্বারা ঘরের ভেতরে সমস্ত কথা শোনা যায়। এটা ভালোই হয়েছে যে আমি ফোন করছিলাম। ফোনের স্পিকারে এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা পড়েছে, তাই বুঝতে পারলাম এখানে বাগ লাগানো আছে। তার মানে এখানকার কথা শোনার জন্য এখানেই মাইক? যেই মাইক লাগিয়েছে সে কিছুই শুনতে পায়নি হয়তো সাহেব। কেউ তো এখানে আসতোই না। সাহেব তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন, তাহলে কার সঙ্গে কথা বলবে বলুন? মাইকের তো পুরো টাকাটাই জলে গেল। হয়েছে, এবার একটু চুপ করবেন আপনি? কিন্তু এগুলো খুঁজবো কি করে?
আছে তো, এই মোবাইলে অ্যাপ আছে, বাগ ডিটেক্টর। এই রেড লাইটটা দেখতে পাচ্ছ, এখানেই বাগ আছে, ভালো করে দেখো তো। মাইক্রোফোন আর এখানে স্মল ক্যামেরাও লাগানো আছে, হয়তো এখানেই রয়েছে। এই পুরো বাড়িটাতে মাইক্রোফোন আর পিনহোল ক্যামেরা লাগানো রয়েছে। স্যার, বাগ স্যার, পিনহোল ক্যামেরা। বাগ আর পিনহোল ক্যামেরা তো পেয়ে গেলাম, কিন্তু এগুলো করছে কে? আর এইসব জিনিসের রেকর্ডিং কার কাছে আছে? কার্তিকের বাড়ির ভেতরেই কেউ ওর ওপর নজর রাখছিল। কি হলো? স্যার, এখানে কেউ নজর রাখছে। হ্যাঁ? কে? স্যার, পিছনে একটা কালো গাড়ি আছে, সেটাই বাংলোর চারপাশ থেকে ঘুরছে অনেকক্ষণ ধরেই। ও কার ওপর নজর রাখছে? আমাদের ওপর নাকি কার্তিকের ওপর? কার্তিক তো মারা গেছে। আমরা গাড়ি নিয়ে বেরোই, দেখি আমাদের পেছনে যায় কিনা। চলো। আমাদের ফলো করছে। ভাই দয়া, আমার মনে হচ্ছে তো তোমারই পিছু নিয়েছে। দেখা যাক কতদূর পর্যন্ত ফলো করে। পঙ্কজ, ওই লোকটার মুখ দেখেছো? বুঝতে পেরেছো কে গাড়ি চালাচ্ছে? স্যার, মুখ তো দেখতে পাচ্ছি না স্যার। অভিজিৎ, ওর মুখটা দেখতে পাচ্ছি না। কি করব? তুমি ওর পেছনে লেগে থাকো। ওকে। তাহলে তুমি আগে পুলিশে চাকরি করতে, তারপর উল্টোপাল্টা কাজের জন্য তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তারপর তুমি গোয়েন্দাগিরি শুরু করো। কেন করছিলে কার্তিককে নিয়ে তদন্ত? হ্যাঁ, কেন করতে? হ্যাঁ, দেখো দিগ্বিজয়, খুব ভালো করে কথাটা শোনো। বেআইনি কাজের স্পাইগিরি করার অপরাধে তোমাকে জেলেও ভরে দিতে পারি, জানো? বেআইনি কাজ? হ্যাঁ, বেআইনি কাজ। স্যার, আমার কাছে লাইসেন্স আছে। পুলিশের চাকরি ছাড়ার পর আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি, আর কার্তিকের উপরে খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কে দিয়েছিল তোমাকে এই অ্যাসাইনমেন্ট? সোজাসুজি উত্তর দাও, নয়তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বলবে না? বলবে না? না, কেস ফাইল করো এর বিরুদ্ধে আর নিয়ে যাও একে। না স্যার, আমি বলছি। তাহলে বলো। আমাকে ওই অ্যাসাইনমেন্ট ইলেকট্রিক্স ফোনস, ওই কোম্পানির মালিকই আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। কার্তিকের ব্যাপারে ছোট ছোট ডিটেলস আমার কাছ থেকে চাইছিল। ও কি করে, কোথায় যায়, সবকিছু। ইলেকট্রিক্স ফোন। দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার আপনারা কোর্টে জিজ্ঞেস করুন। আমাদের ক্লায়েন্ট বৈভব আপনাদের সাথে কথা বলবে না। বৈভব, কার্তিকের ঘরে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমিই লাগিয়েছিলে? কার্তিকের জন্য দিগ্বিজয়ের স্পাইগিরি তুমিই করিয়েছিলে? হ্যাঁ কিংবা না? হ্যাঁ কিংবা না? আমার ক্লায়েন্ট এই সময় কিচ্ছু বলতে চুপ পারবে করে। না। আপনি একটু, আই এম সরি। আরে এমনিতেও এটাই ভাবছিলাম যে আমাদের ডিসকাশন একটু বোরিং হয়ে যাচ্ছে না, এটাকে একটু যদি ইন্টারেস্টিং করতে পারি, হ্যাঁ তাহলে ভালো হয় না? ইন্টারেস্টিং করে দিচ্ছি।
আচ্ছা, প্রেস কনফারেন্স ডাকো ফেডরিক। পঙ্কজ, প্রেসের লোকের সামনে কি বলবে, কি ফেস করবে আমি বলে দিচ্ছি। লেখো, কার্তিকের হত্যার ব্যাপারে ইলেকট্রনিক্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বৈভবের হাত আছে। হতে পারে না, মানে আমি বলছি আমরা ওকে কোশ্চেনিং করছি, কিন্তু বৈভব আমাদের কাছে হ্যাঁও বলছে না আবার নাও বলছে না। দেখি কাগজটা কি লিখেছো। স্যার গুড, তাড়াতাড়ি ফেডরিক প্রেস কনফারেন্স ডাকো। আপনি তো শুনলেন আমরা কি বলবো প্রেসের লোককে। আর যদি এই কথাটা পেপারে ছাপা হয় তাহলে জানেন তো ইলেকট্রা এক্স ফোন কোম্পানির অবস্থা কিরকম হবে মার্কেটে। একে ক্র্যাশ বলে। স্যার বিলিভ মি, কার্তিক কুমারকে হত্যা আমি করাইনি স্যার। স্যার আপনি এটা কি বলছেন? আমি বলেছিলাম আপনি কিছু বলবেন আরে না। এদিকে আসুন ভাই, আপনি চুপ করুন। আমি এগুলো এই জন্য বলছি যাতে গোয়েন্দার কেসটা প্রমাণ না হয়। আরে আমাকে মারবেন নাকি? খুনের অপরাধী হওয়ার চেয়ে তো গুপ্তচর বৃত্তি অনেক ভালো। প্লিজ আপনি চুপ করুন। স্যার স্যার আমি কিছু জিনিস আপনাকে দেখাতে চাইছি। এই দেখুন স্যার, আমি কার্তিক কুমারকে ফলো অবশ্যই করেছি, কিন্তু শুধুমাত্র এইটা জানার জন্যই যে সে আমাদের কোম্পানির টেকনোলজি চুরি করে নিজের সিস্টেমকে রিচ করছে না তো। কেন এরকম মনে হচ্ছে কেন আপনার? কারণ স্যার ওই মোবাইল লঞ্চ করার আগে ও আমাদের কোম্পানিতে মানে ইলেকট্রা এক্সে কাজ করতো। 5 বছর এখানে কাজ করেছে, আর এখান থেকে বেরিয়েই মোবাইল লঞ্চ করছে, আর তাও ইলেকট্রা এক্সের কম্পিটিটর হিসেবে। একই মোবাইল, কম দামে। স্যার ওই সেই জন্য ওর খোঁজ রাখছিলাম, কিন্তু স্যার এটা আমি যখন দেখেছি ওই মাস্ক পরা লোকগুলো কারা ছিল, কি কারণে এসেছিল? শুধু 10টা ফোন চুরি করার জন্য? না 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 না, অন্য কিছু হবে, কিছু না কিছু তো হবেই। স্যার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ডাকাতি হওয়ার পরেও কার্তিক কিন্তু পুলিশে কমপ্লেন লেখায়নি। এখানে তো লোক ছোটখাটো জিনিস চুরি হয়ে যাওয়ারও কমপ্লেন লেখায়। এর তো 10টা ফোন চুরি হয়েছে, সমস্ত পরিশ্রম ওর জলে গেছে। আরে আমাদের টাকা লোকসান হয়েছে, নতুন ফোনের জন্য আমরা টাকা দিয়েছিলাম। আরে এখানে বসে আরামসে নিজের ব্যাগ প্যাক করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু স্যার একবার ভেবে দেখুন, ও যাচ্ছেটা কোথায়? নিশ্চয়ই আপনি জানেন কার্তিক কোথায় গিয়েছিল। স্যার সেটা তো আমি জানি না। আমি আরো কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, যেগুলো দিগ্বিজয়ের গাড়ির মধ্যে আমি পেয়েছিলাম। স্যার এরপরে কার্তিককে দিগ্বিজয় আর দেখেনি। স্যার ব্যাপারটা পরিষ্কার যে কার্তিকের নিখোঁজের পিছনে দিগ্বিজয়ের কোনো হাত নেই। এই পুরো ফুটেজটা আমার চাই। কার্তিক ল্যাপটপে কি করছে ওখানে? স্যার হ্যাঁ, ফ্লাইট টিকিট বুক করছিল। স্যার আমি ওর ক্রেডিট কার্ডের ডিটেলস চেক করেছি। ও রাত্রি 9টার সময় মালদ্বীপ যাওয়ার টিকিট বুক করছিল। শুধু যাওয়ার আসার নয়? না স্যার, ওর ফ্লাইট সকাল 10টার সময় ছিল, কিন্তু তার কিছু ঘন্টা আগেই ওর খুন হয়ে গিয়েছিল। শুধু এটাই না স্যার, ও সেদিন রাত 11টা থেকে ভোর 4টের মধ্যে পানামার আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টসে লাখ টাকার ট্রানজ্যাকশন করেছিল। রাত 11টা থেকে 4টের মধ্যে তো ঘরে ছিলই না স্যার, তাহলে মানি ট্রান্সফারটা করলো কোথা থেকে? অদ্ভুত ব্যাপার, বাড়িতে ডাকাতি হচ্ছিল আর এই রাজকুমার যাচ্ছিলেন ছুটি কাটাতে। ছুটিতে যাচ্ছিল না ফ্রেডি, এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। আমাদের দেশের মালদ্বীপের সঙ্গে কোনো এক্সচেঞ্জ কন্ট্রাক্ট নেই, তার মানে আমরা কাউকে মালদ্বীপ থেকে গ্রেপ্তার করতে পারবো না। আর সেই কারণে অপরাধী এখানে অপরাধ করে আর মালদ্বীপে চলে যায়। এও ঠিক সেটাই করছিল, এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে একেবারে পালিয়ে যাচ্ছিল। যেমন কর্ম তেমন ফল, লোকদের কষ্টের টাকা নিয়ে পালাচ্ছিল। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়ে গেছে না, করিয়েছে।
অ্যাক্সিডেন্ট করিয়েছে বস। তার মানে মানে হচ্ছে কার্তিকের গাড়ি থেকে আমি এইটা পেয়েছি। এটা কি? এটা হচ্ছে CAN পাস্টিভাইজ। CAN পাস্টিভাইজ? এটা কি ওই সেই হ্যাকিং ডিভাইসটা? একদম ঠিক অভিজিৎ। CAN কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। ওই স্মার্ট কারে ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য যে ইউনিট হয়, এটা ওটাকে কন্ট্রোল করে নেয় একদম, আর পুরো গাড়ির কন্ট্রোল নিজের কাছে নিয়ে নেয়। মানে কম্পিউটার যেভাবে হ্যাক করা যায় সেরকম? একদম ঠিক দয়া, ওইভাবেই। কেউ এই ডিভাইসটার সাহায্যে পুরো গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল, আর তারপর কার্তিকের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, খুনি চাইছিল অ্যাক্সিডেন্টে কিচ্ছু যেন না বাজে, কিচ্ছু না। বললাম না বস, ওই আগুনকে বাড়ানোর জন্য যে কেমিক্যাল, হ্যাঁ, আমি গাড়িটার মধ্যে ওই কেমিক্যালটার অনেক ট্রেসেস পেয়েছি। তবুও আমি আরো কিছু চেক করছি, যখনই জানতে পারবো আমি সঙ্গে সঙ্গে জানাবো। ঠিক আছে। এক মিনিট এই ট্রাকটাকে দেখো, গোলমেলে মনে হচ্ছে এই ট্রাকটা। দিগ্বিজয়ের গাড়িটাকে আটকে দিচ্ছে বারে বারে। এরা কারা? ট্রাকটা যখন সামনে থেকে সরে গেল, কার্তিকের গাড়িটা উধাও হয়ে গেল। মনে হচ্ছে এই ট্রাক ড্রাইভারকে এই কাজটা দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই এই দিগ্বিজয় কার্তিককে ফলো করতে না পারে। কিন্তু কে হতে পারে সে? খোঁজ নিয়ে দেখতে হবে। এ কে, এর কি পরিচয়? 3214 এই ট্রাকটাই। এই ট্রাকের সঙ্গে কার ধাক্কা লাগে? এই ট্রাকটাকে তোমার? হ্যাঁ আমারই। কি হয়েছে? কাল রাত্রে ট্রাক খুব জোরে চালাচ্ছিলে আর একটা কালো গাড়িকে আটকানোর চেষ্টা করছিলে। হ্যাঁ, না তেমন তো কিছু করিনি। দেখ, মিথ্যে কথা বলিস না, নাহলে সোজা ভেতরে যাবি জেলে। স্যার বলছি স্যার, কাল রাতে আমার সঙ্গে দেখা করতে দুটো লোক এসেছিল। একটা কাজ করে দিবি তুই? কি কাজ? তোমরা কারা? ফ্রিতে নয়, কাজের দাম দিচ্ছি রে। কাজটা কি? একটা কালো গাড়ির রাস্তা আটকাতে হবে। গাড়ির নাম্বারটা দে। এই যে নাম্বার। ঠিক 1 ঘন্টা বাদে জেপি রোডে পৌঁছে যাস। কোনো ঝামেলা নেই তো ওখানে? কোনো ঝামেলা নেই, শুধু কালো গাড়িটাকে আটকাতে হবে, বুঝলি? মুখ তো ঠিক মতো দেখিনি স্যার। ওরা আমাকে টাকা দিল আর গাড়ির নাম্বার দিল, তারপর বললো এই গাড়িটাকে দাঁড় করাতে। এখন দেখুন, এই 2 মিনিটের কাজের জন্য আমি এত টাকা পাচ্ছিলাম স্যার, তাই আমি করেছি কাজটা। ওদের দেখতে কেমন ছিল কিছু মনে আছে? স্যার ওদের দুজনেরই চেহারা বেশ ভালোই ছিল স্যার। আর হ্যাঁ স্যার, যখন আমি কালো গাড়িটাকে আটকালাম না, তো ওরা দুজন ওখানেই ছিল। ওরা দুজন পিস্তল বার করে আর আগের গাড়িটাতে ঢুকে পড়ে। আর তোমার মনে হয় তুমি কোনো অন্যায় কাজ করনি? তোমার জন্য একজন মারা গেছে, বুঝতে পেরেছো তুমি? আমি কি করে জানবো স্যার যে এরকম কিছু একটা ঘটবে? জানতেই যখন পারলি তখন পুলিশে কমপ্লেন করিসনি কেন? ভয় পেয়ে গেছিলাম স্যার। কার্তিকের বাড়িতে 2 জন ডাকাতি করে। দিগ্বিজয়ের গাড়ি আটকানোর জন্য ট্রাকের লোককে টাকা দেয় 2 জনে, আর কার্তিকের গাড়ি বন্দুক দেখিয়ে ডাকাতি করে 2 জনে। এরা 2 জন কারা? কারা এই 2 জন? স্যার যদি এরা 2 জন কার্তিককে কিডন্যাপ করে আর রাত 11টা থেকে 4টে পর্যন্ত কার্তিক ওদের কাছে থাকে, তার মানেটা স্যার একদম পরিষ্কার। যে বিদেশি অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছে সেটা কার্তিকের অ্যাকাউন্ট হতেই পারে না। কিন্তু স্যার 5,000 টাকার একটা ফোনের জন্য এত কিছু? স্যার এই 5,000-এর ফোনেই তো এত বড় গোপন রহস্য লুকিয়ে আছে। এই জন্য তো কার্তিককে নিজের প্রাণটাও দিতে হলো। কার্তিকের মৃত্যুর রহস্য এই মোবাইল ফোনেই আছে। চলো এই মোবাইল আমরা বানাই। তার মানে স্যার? কার্তিকের ইনভেস্টর আমাদের বলে যে কার্তিক ডিফারেন্ট স্পেয়ার পার্টস আলাদা আলাদা কোম্পানি থেকে নেয় এই ফোন বানানোর জন্য। স্যার আমরা তো কার্তিকের অ্যাকাউন্ট চেক করেছিলাম স্যার, ওর অ্যাকাউন্ট থেকে 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে টাকা ট্রান্সফার করা হয়েছে স্যার। ব্যাস, তাহলে চলো যাই আমরা।
এই 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আলাদা আলাদা স্পেয়ার পার্টস দিয়ে মোবাইল ফোন বানানোর জন্য। স্যার এই 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট তো খালি ছিল। আপনার মনে হয় আপনি এখানে কিছু পাবেন? কেন পাওয়া যাবে না? আমরা গিয়ে দেখি ভেতরে। হ্যাঁ স্যার, মিস্টার কার্তিক কুমার আমাদেরই ক্লায়েন্ট। পি স্কোয়ার ফোনের লুক আর ওর প্যাকেজিং এর যে বক্সটা সেটা আমরাই ডিজাইন করেছি। আর ওই বাইরে যে প্লাস্টিক বডি হয় সেটার? হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, ওই যে 5,000 ফোনের যে অর্ডার দেওয়া হয়েছিল আপনাদের, সেগুলো বানিয়েছেন? 5,000? হ্যাঁ। না স্যার, মিস্টার কার্তিক আমাদের 10 পিসের অর্ডার দিয়েছিলেন, আর সে তো আমরা কবে বানিয়ে ডেলিভার করে দিয়েছি। এটাই আমি আশা করেছিলাম, এই ধরনেরই কিছু হবে। কার্তিক ফোনের বডি ইলেকট্রা ডিজাইনেই বানিয়েছিল। ইলেকট্রা ডিজাইন। কিন্তু স্যার ও ফোনের বাকি অংশগুলো বানানোর জন্য একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ভাড়ায় নিয়েছিল, কিন্তু ওখান থেকে কিছু বানায়নি। বানায়নি? কিন্তু স্যার ও ফোনটা কোথাও তো নিশ্চয়ই বানিয়েছে। কোথায়? কোথাও নয় পুরবি, ফোন কোথাও বানানো হয়নি। কোথাও না মানে কি বলতে চাইছো তুমি? বস, ও ফোন বানায়নি, বরং ফোনের আলাদা আলাদা পার্টস গুলোকে নিয়ে নিজে অ্যাসেম্বল করেছে। আলাদা আলাদা স্পেয়ার পার্টস নিয়ে ও ফোনের অ্যাসেম্বল করেছে? হ্যাঁ। আচ্ছা, এটা তুমি জোর দিয়ে বলছো কি করে? হ্যাঁ বস, আমি ওইখানে একটা নয়, পুরো 11টা ফোন পেয়েছি। 11টা মোবাইল ফোন? একটা তো কার্তিকের লাশের একদম পাশে, ওটা হয়তো ওর নিজের ফোন হতে পারে। আর বাকি যে 10টা ফোন ছিল সেগুলো ওই কারের পেছনের সিটে পড়েছিল। আরো 10টা ফোন? মানে পি স্কোয়ার প্লাসের ওই 10টা মডেল যা কার্তিক লঞ্চ করতে চেয়েছিল। এক্স্যাক্টলি ওই 10টা ফোন। ওই ফোনগুলোর বেশি কিছু বাঁচেনি, কিন্তু তবুও আমি ওর ব্যাটারি আর কিছু পার্টস কে যখন আলাদা করে ল্যাবে চেক করলাম, তখন আমি চমকে গেলাম। আমি জানতে পারলাম যে আসলে ওই ফোনগুলো ইলেকট্রা এক্স কোম্পানির ফোন। কি? এটা কি করে সম্ভব ডক্টর? সেটা বলতে পারবো না দয়া, কিন্তু এটাই হয়েছে। আমি ওই কোম্পানির থেকে লোকজন ডেকে আমি কনফার্মও করেছি। ওই ইঞ্জিনিয়াররাও আমাকে বলেছে যে এই ফোনগুলো আমাদের কোম্পানিরই, ইলেকট্রা এক্স। তার মানে কার্তিক ইলেকট্রার পুরনো অংশগুলোকে ওই যে নতুন ডিজাইন করা বডি প্যানেল ছিল তার মধ্যে ফিট করতে গেছিল, আর সেটা অর্ধেকেরও কম দামে বিক্রি করার চেষ্টা করেছিল। এটা কেউ কেন করবে? টাকা দয়া, টাকার জন্য। ও তখন নতুন ফোন বানাতেই চায়নি, ইনভেস্টরের টাকা নিয়ে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল। আবার কি? যতজন ইনভেস্টর আছে না, সবাইকে ডাকো এখানে, বলে দাও ওদের যে কার্তিক ওদেরকে কিরকম ঠকিয়েছে। এ আপনি কি বলছেন? এত বড় ফ্রড! আর আমাদের টাকা? কার্তিক সেসবের কি করেছে? মরার আগে কার্তিক কয়েকশো কোটি টাকা রাতারাতি পানামার কিছু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আর ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আমরা পানামার ব্যাংকগুলোতে তদন্ত করতেও পারবো না। তাই আপনাদের টাকা পাওয়ার চান্স খুব কম। না আপনাদের, না ওই সমস্ত কাস্টমারদের যারা ফোন আগে বুক করেছিল। কিন্তু মরলো কি করে? মানে অ্যাক্সিডেন্ট ছিল না খুন? খুন। কার্তিক খুন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল মানে খুনি কে? তাহলে জানা যাবে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি জানা যাবে। স্যার। হ্যাঁ পুরবি। স্যার, একটা অনেক বড় ব্রেক থ্রু আমরা পেয়ে গেছি। কার্তিকের বোন কৃতিকা, যে লখনৌতে থাকে, ওর সাথে আমার কথা হয়েছে। ও এটা বলছে যে কার্তিক ওকে একটা এনভেলপ কুরিয়ার করেছিল মারা যাওয়ার কিছু ঘন্টা আগে। ওখানে খুনির বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, আর কার্তিকের লিখে যাওয়া একটা চিঠি। সেখানে লেখা রয়েছে যে যদি ওর কিছু হয়ে যায় তাহলে এই চিঠিটা যেন সিআইডিকে দেওয়া হয়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক পুরবি। একটা কাজ করো, ওকে বলো ওই এনভেলপটা আমাদেরকে পাঠিয়ে দিতে। হ্যাঁ স্যার, কালকেও মুম্বাই আসছে ওই এনভেলপটা নিয়ে। এখানে এসেও কার্তিকের বডিও ক্লেম করবে। এখানে এসেই ও হোটেল রিসর্টিওতে চেক ইন করবে, আর তারপর আমাদের সাথে দেখা করবে। হোটেল রিসর্টিও? কৃতিকা? এক্সকিউজ মি ম্যাডাম। ইয়েস? আপনি কৃতিকা ম্যাডাম তো?
হ্যাঁ বলুন। আমাদের সিআইডি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, ওকে, আসুন না আমাদের সাথে, আসুন। আমাদের গাড়িতে আসুন। ঠিক আছে, চলুন। কোথায় গাড়ি? ওই যে গাড়ি। আরে এসিপি স্যার, ইয়েস স্যার, আপনারা যে গাড়ি ফোনটা পাঠিয়েছেন নে। সেটা পেয়ে গেছি। কি করছেন? এই চলো চুপচাপ, কারা আপনারা? ওরা তো ভিতরে আছে। কি করছেন এসব? এনভেলপটা কোথায়? কোথায় এনভেলপ? ছাড়ুন আমায়, পার্সটা দিন। জিজ্ঞেস করছি এনভেলপটা কোথায়? পেয়ে গেছেন? পাবেনও না। তুমি হাসছো কেন? পাগল হয়ে গেছো নাকি? চিঠি চাই? হ্যাঁ, চল চল। থ্যাংক ইউ অফিসার নেহা, এবার আপনি আসতে পারেন। এদের আমরা বুঝে নিচ্ছি। এটা আমার ডিউটি স্যার। অফিসার মীরা? তাহলে কৃতিকা কোথায়? কৃতিকা নামে কার্তিকের কোনো বোন ছিলই না। এই কৃতিকাকে তো আমরা তৈরি করেছি আসল খুনিকে ধরবার জন্য। এই কেসে আমাদের সবাইকেই সন্দেহ ছিল, আর সে ইলেকট্রনিক্স ফোনের লোকেরাই হোক, অনলাইন শপের লোকেরাই হোক বা ইনভেস্টর, ওই ফোনটা পাওয়ার জন্য যে কেউ কার্তিককে খুন করতে পারত। আর যেই জানা গেল যে কার্তিক ফোনটাকে লঞ্চ না করে এখান থেকে পালিয়ে যাচ্ছে তোমাদের সবাইকে বোকা বানিয়ে, তখনই ক্লিয়ার হয়ে গেছিল যে কার্তিকের খুন সেই করতে পারে যার কার্তিকের জন্য অনেক লস হয়েছে। যার মানে হলো ইনভেস্টার্স, যারা সবাই এই প্রজেক্টে নিজেদের টাকা লাগিয়েছিল। কিন্তু আপনারা তিনজন, আপনাদের মধ্যে কে সেটা যে এই খুনটা করেছে এটা জানার জন্যই আমাদের কৃতিকার নাটকটা করতে হয়েছে। এতক্ষণে শুনলেন তো আমাদের গল্পটা। এবার আপনার গল্পটা আমাদের বলুন। লুকোনোর একদম চেষ্টা করবেন না, কারণ আপনার লোকেরা আমাদের সবকিছু বলে দিয়েছে, সবকিছু। এবারে বলুন। স্যার কি বলবো স্যার? 18 বছর বয়স থেকে আমি বিজনেস করছি, আজ পর্যন্ত কখনো লোকসান করিনি। কার্তিক আমার মুখে চুনকালি মেখে দিল। সন্দেহ তো আমার প্রথম থেকেই ছিল ওর উপর। কখনো কিছু বলতোই না মুখ ফুটে, সব কিছু সিক্রেট রাখতো। আর এখানে লঞ্চিং এর দিন এগিয়ে আসছিল আর আমার টেনশন হচ্ছিল, হাই বিপি হয়ে গেছিল। আমি আমার লোকজনকে ওর ঘরে পাঠিয়ে ফোনগুলো চুরি করে নিলাম। তারপর যখন আমি জানতে পারলাম, তুই কি ভেবেছিলি রে? আমার মুখে চুনকালি লাগাবি আর আমাকে ছেড়ে ছোট্ট করে এই শহর ছেড়ে চলে যাবি, আর আমি সেটা তোকে করতে দেবো, তাই না? কোটি টাকার বিজনেস করি আমি, তোকে এখান থেকে আমি যেতে দেবো না। এরকম কিছুই হয়নি। আপনি ভালো করেই জানি আমি তুই কোনো মোবাইল টোবাইল লঞ্চ করবি না। OP2 প্লাসের প্যানেল বানিয়ে আমাদের সবার টাকা আত্মসাৎ করতে চাইছিলি লঞ্চিং এর বাহানায়। এরকম 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 কিছুই নয়। আপনি চুপ, একদম চুপ। এবার আমি যেটা বলছি চুপচাপ করবি। আমার পানামার অ্যাকাউন্টে, যেটা আমি খুলে রেখেছি, যেখানে যত টাকা আছে ওখানে ট্রান্সফার কর। ওঠ, আউট। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমি ওই ফোনগুলো ওর হাতে দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আগুনে পুড়ে সব নষ্ট হয়ে যাবে। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। না হলে কি আমরা আপনাকে ধরতে পারতাম না? অজিত বাবু, আপনি এই ভুলটা না করলে অন্য একটা কোনো ভুল করতেন, আর আমাদের হাত আপনাকে ধরতে নিশ্চয়ই পৌঁছতো। ভুলে গেছিলেন আপনি যে আইনের হাত অনেক লম্বা হয়। কার্তিক আপনাকে ঠকিয়েছে, আর রাগের মাথায় আপনি ওর প্রাণ নিয়েছেন। এবার আইন আপনাকে সুযোগ দেবে ভেবে দেখার যে যেটা আপনি করেছেন সেটা ঠিক না ভুল করেছেন। কিন্তু এই সব কিছু জেলের গড়াদের পিছনে হবে, হয়তো যাবজ্জীবন। কে 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 ওখানে?
আরে কোথায় উধাও হয়ে গেল? হীরা, আরে হীরা, লাইট অফ হয়ে গেল কেন? দেখ তো। কি হচ্ছে এখানে? এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কি এভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে এক মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসেনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের উপর এই জঘন্য দোষারোপ সহ্য করব না। তাহলে কি কারণ ছিল সিআইডি কে না কল করার? কারণ এটাই যে আমি যদি আপনাদের বলি যে আমার ছেলে আরিয়ানকে খুন কে করেছে, আপনারা সেটা বিশ্বাস করতেন না আর ধরতেও পারতেন না তাকে। মীনাক্ষী দেবী, পৃথিবীতে এমন কোনো খুনি নেই যাকে আমরা ধরতে পারি না। নাম বলুন। নামই তো নেই ওর। আমার ছেলের খুন একটা সাপের আত্মা করেছে। কি বলছেন? কি? সাপের আত্মা? হ্যাঁ, ওই সাপটা মরার পর আমার ছেলের ওপর বদলা নিচ্ছে ভূত হয়ে। বিশ্বাস করছেন না তো আমার কথা? তাহলে দেখুন, আমার ছেলের গলায় সাপের ছোবলের চিহ্ন আছে। দেখুন ম্যাডাম, মীনাক্ষী দেবী। সরি, মীনাক্ষী দেবী, সিআইডি সাক্ষী, প্রমাণ আর সূত্রের ওপর নির্ভর করে। ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না। স্যার, আসলে আমরা এখানে সুইমিং পুল করতে গিয়ে সাপের বাসা পেয়েছিলাম। আরিয়ান তার উপর কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। স্যার, সব সাপ মারা গেছে, এখন ওরা ফিরে এসেছে ভূত হয়ে প্রতিশোধ নিতে। ভূত? আপনি স্যার, এ আমার ওয়াইফ নয়না। কিন্তু আমি আর আরিয়ান তো দেখেছিলাম ওই ভূতটাকে। শেষ পর্যন্ত ওই সাপ আমার স্বামীকে মেরে ফেললো। আমি তো একজন তান্ত্রিককেও ডেকেছিলাম যাতে বাড়ি শুদ্ধিকরণ করতে পারি, কিন্তু উনিও সাপের আত্মাকে তাড়াতে পারেননি। স্যার, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এরা দুজন ছাড়া। এরা আমাদের বাড়ির অনেক পুরনো মানুষ। হীরা, হীরা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে আরিয়ান খুন হয়েছে? তোমার কি এই সাপে কাটার বিষয়টা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ স্যার, তবে সাপের বদলে আমি বিশ্বাস করি না। যেহেতু এই পরিবারের আমি নুন খেয়েছি, তাই আর না বলে থাকতে পারলাম না, তাই আপনাদের ডেকে নিয়েছি।
যাতে আসল খুনি ধরা পড়ে। ভালো করেছেন। অন্তত কেউ তো একজন আছে এই ঘরে যে সেন্সেবল কথা বলছে। সেন্সিবল কথা বলছে? যদি আপনাদের আমাদের কথা ইনসেন্সিবল লাগে আর ওদের কথা সেন্সিবল লাগে, তাহলে বলুন আমার ছেলের গলায় সাপের দাঁতের চিহ্ন কি করে এলো? সেটারই তো তদন্ত করতে চাইছি আমরা, মীনাক্ষী দেবী। আর আপনারা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা আপনাদের সকলকে সন্দেহের তালিকায় রাখছি। সেই জায়গাটা দেখতে চাই যেখানে আরিয়ানকে সাপে কামড়েছিল। স্যার রাত্রিবেলা ওর সুইমিং করা ভীষণ পছন্দ ছিল। আরিয়ান এখানে রাত্রে সুইমিং করতে এসেছিল আর ওর মৃত্যুর খবর আপনারা পেলেন সকালে। আপনাদের কি জ্ঞান ছিল না? আমরা সবাই একটা হসপিটালের ওপেনিং এর জন্য দিল্লি গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। একটা মিটিং এর কারণে ও আমাদের সাথে যেতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন আরিয়ান বাড়িতে একা ছিল আর কাজের লোকেরা বাড়িতেই ছিল? হ্যাঁ স্যার, ছোটবাবু আমাকে 10টায় ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। বাংলোর ওইদিকে? হ্যাঁ। মানে আরিয়ান যদি এখান থেকে সাহায্যের জন্য আওয়াজ দিয়ে থাকে বা চিৎকারও করে থাকে, কেউ শুনতেই পায়নি। আরে হীরা, লাইট কেন অফ হয়ে গেল রে? আচ্ছা হীরা, আরিয়ানকে সকালবেলা তুমি কটার সময় দেখেছিলে? সকাল 6টার সময়, যখন আমি ওনাকে চা দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা সবাই দিল্লি গিয়েছিলেন কোন হসপিটালের উদ্বোধনের জন্য? স্যার আমাদের নিজেদের হসপিটাল। আমার বাবা ডাক্তার ছিলেন, আর তারপর আমার ভাইও, আমার ওয়াইফও ডক্টর। স্যার আমার ছেলে সচিন আর আরিয়ানের মেয়ে বিনীতা, এই দুজনও একসাথে মেডিকেল পড়ছে বস্টনে। অ্যামেজিং, আশ্চর্য ব্যাপার। বাড়ির সবাই ডাক্তার অথচ এতটা অন্ধবিশ্বাস। স্যার। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ। স্যার এখানে তো সাপের গর্ত রয়েছে। হ্যাঁ, এর ভেতরে সাপ থাকতে পারে। আসলে সাপ পিঁপড়ে আর পোকাদের ঘরের মধ্যেই নিজেদের ঘর বানিয়ে থাকে। এমনটা নয় তো যে আরিয়ানকে সাপেই কামড়েছে আর এই সাপের আত্মার কথা এনারা বলছেন? সেটাই হতে পারে অভিজিৎ। স্যার আরিয়ানকে সাপ সুইমিং পুলে কামড়েছিল, তাহলে হতে পারে সাপের চামড়া, লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে। একটা কাজ করি আমরা, এই সুইমিং পুলের জলের স্যাম্পলটা নিয়ে নিই, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে দেখো, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি বলবো ভাই, এই কেসটা এত কনফিউজিং, কিছু বলতেই পারছি না। এক কাজ করো, তোমরা একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ আমার মাথাটা একটু ঠান্ডা করে আমরা কি এখানে মজা করতে এসেছি? আরে আমি কখন সেটা বললাম? তাছাড়া আর কি বলছো? আরে ভাই তুমি, আচ্ছা ছাড়ো। বস বস যতটুকু জানতে পেরেছি ততটুকু বলে দিচ্ছি, কিন্তু প্লিজ কোনো সওয়াল জবাব করবে না প্লিজ। দেখো বস, ওই সুইমিং পুলের যে জলের স্যাম্পল ছিল না, ওতে এমন কিচ্ছু পাওয়া যায়নি যা থেকে কিছু জানতে পারি। কিচ্ছু নেই, না কোনো সাপের চামড়ার টুকরো, না কোনো বিষ আছে সেখানে, কিচ্ছু নেই যা দিয়ে কিছু জানতে পারবো বস, কিচ্ছু নেই। তাহলে ওর মধ্যে কনফিউজিং কি আছে? ব্যাপারটা একদম পরিষ্কার স্যার, পুলের মধ্যে কোনো সাপ টাপ ছিল না, একে খুন করেছে একজন মানুষই। এতে কিসের কনফিউশন? আর খুনি এটা দেখাতে চেয়েছে যে আরিয়ানের মৃত্যু সাপের কামড়ে হয়েছে। বাহ, খুব ভালো। তবে আর ডক্টর সালুকের দরকার কি বস? দেখো ভাই, ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তবে আমার মাথাটা এত গরম হয়ে যেত না। যতটা সত্যি এর মধ্যে রয়েছে যে সেটা একটা সাপ, ততটাই সত্যি এই কথাতে রয়েছে যে ওর ঘাড়ে যে সাপে কামড়ানোর চিহ্নটা রয়েছে এটা সত্যিকারের চিহ্ন, মানে সাপেই কামড়েছে। আর এর শরীরে যে বিষটা পাওয়া গেছে সেটা সাপেরই বিষ, কোবরার বিষ ওটা বস। স্যার এইমাত্র তো আপনি বললেন পুলে কোনো সাপ আসেইনি, তাহলে ওর শরীরে কোবরার বিষ কিভাবে এলো? সেটাই তো আমার কনফিউশন ভাই, সেটাই কনফিউশন। তাহলে আপনি বলতে চাইছেন যে কে সত্যিই কোনো
সাপের আত্মাই কামড়েছে, যে পুলের উপর হাওয়াতে ভেসে আসে, জলের মধ্যে টাচ করে আরিয়ানকে খুন করে আর হাওয়াতে মিলিয়েও যায়। আমি কি কথা বলেছি? না, না, আমি কি কথা বলেছি? এটা তুমি ভেবেছো ভাই, এটা তোমার স্বপ্ন। আচ্ছা তুমি এরকম বেকাটারা কথা বলছো কেন? বেকাটারা নয় বস, আমার মাথাটা গোলমাল হয়ে আচ্ছা তাহলে যাচ্ছে। আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দয়া, আমি কি বলতে চাইছি সেটা আমিই বুঝতে পারছি না, সেই জন্যই বলেছিলাম কোনো সওয়াল জবাব করবে না, যা বলবো সেটা শুনে নেবে ব্যাস। দেখো সালুকে, একটা কথা বলো, তোমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো ভুল হচ্ছে ফরেনসিক ইনভেস্টিগেশনে? এমন কোনো মিসিং লিংক আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না? না হলে দুরকম রেজাল্ট কেন আসবে? আরে ভাই, সেইটাই তো কনফিউশন, দুরকম রেজাল্ট কেন আসবে, কিন্তু এসেছে ব্যাস। বস, সাপের যে আসল বিষ আছে সেইটা, আর এর শরীরে যে বিষটা আছে সেইটা, আমি দুটোকে কম্পেয়ার করেছি। খুব আশ্চর্য একটা জিনিস চোখে পড়লো। এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, ওর শরীরে যে বিষটা ছিল সেটা বলছে যে এটা প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসেছিল। কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এক্স্যাক্টলি। কারণ সাপের বিষ সোজা মানুষের শরীরের ভেতরে যায়, অক্সিজেনের কন্টাক্টে তো আসে না। তাহলে রহস্যটা কি? আরিয়ানের মৃত্যু না কোনো সাপের কামড়ে হয়েছে, না কোনো লোক ওকে মেরেছে। তাহলে আরিয়ান মারা গেল কিভাবে? বাবা, হ্যাঁ বাবা, ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো কালকে করে দেব। আমি গিয়ে দ্বিতীয় কেবিন থেকে ঘুরে আসি, ততক্ষণ আপনারা দুজন এদিকটা একটু সামলে নিন। ঠিক আছে বাবা। স্যার, এই এক্সট্রাটা ইম্পসিবল, এটা তো মানুষের দাঁতের এক্স রে, কিন্তু এই দুটো দাঁত তো সাপের। আরে এটা কি হলো? 1 মিনিট স্যার, আমি গিয়ে দেখছি। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, এর পায়েও তো সাপে কামড়ানোর চিহ্ন। আবার সেই সাপ? কি বললেন আপনি? সাপ? হ্যাঁ সাপ। কেন, কি হয়েছে? স্যার, লাইট চলে যাওয়ার আগে আমি আর স্যার এই এক্সট্রাটা দেখছিলাম। এক্সরেতে তো মানুষের দাঁতের সঙ্গে সঙ্গে সাপের দাঁতও দেখতে পাচ্ছি। যদি সাপই হয় তাহলে সাপ 20তলা বিল্ডিং এ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আপনাকে তো বলেছিলাম সাপেরই আত্মা ওটা, কিন্তু আপনারা তো বিশ্বাস করতে চাইছেন না আমার কথা। স্যার, এই এক্সরেটা নকলও হতে পারে, এসব প্রস্থেটিকের দাঁতও হতে পারে। তোমার বাবা রুমের মধ্যে কি একা ছিল যখন চিৎকার শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। আর কেউ কি রুম থেকে বাইরে বের হয়েছিল? না স্যার। তাহলে খুনি কোনো অন্য রাস্তা দিয়ে এই রুম থেকে বাইরে গিয়েছিল। কিন্তু স্যার, এখানে তো আর অন্য কোনো রাস্তা নেই বাইরে যাওয়ার। নেই কি বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কোনো গোপন পথ। স্যার। হ্যাঁ দয়া। স্যার, এই দেখুন, দেওয়ালে গর্ত আছে। খুনি তো নয়, কিন্তু সাপ এই গর্ত দিয়ে সহজেই আসতে পারে এই রুমে। তাহলে এই গর্তটা কোথাও তো গিয়ে মিশেছে। কি আছে রুমটার পাশে? স্যার, এই রুমের পাশে আরো একটা রুম আছে। পঙ্কজ, ওই স্প্রেটা একটু নিয়ে এসো তো, যেটা সালুকে বানিয়েছে স্নেকস লাইনের জন্য, যেটাতে কালার চেঞ্জ করে দেয় যদি স্নেক থাকে। না, এর থেকে এটাই পরিষ্কার যে কোনো সাপ এই রুমে ঢোকেনি। স্যার, পাশের রুম চেক করে দেখলাম ওখানে তো কোনো গর্তই নেই স্যার। তার মানে স্যার এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি স্যার। স্যার, এই রাহুল আর সচিনও বলল যে
ওরা বাইরের কাউকে যেতে দেখেনি, তাহলে এই খুনটা করলো কে? ডেফিনেটলি সাপের কাজ নয় এটা। অভিজিৎ, মানছি তুমি একজন খুব সিনসিয়ার অফিসার, থ্যাংক ইউ। অনেক দেরিতে আপনি জানতে পারলেন। কিন্তু এবারে তোমার আন্দাজটা ভুল বেরিয়েছে। তো লজ্জায় ফেলে দিল একেবারে। কি ভুল আন্দাজ করেছি? হ্যাঁ, কি ভুল? সেটা এই যে এই শিশিরের মৃত্যুও সাপের কামড়েই হয়েছে। আমরা ওর শরীর থেকে বিষ পেয়েছি সাপের। এটা কি করে সম্ভব? ক্রাইম সিনে তো কোনো সাপ টাপ ছিল না। হ্যাঁ, না সাপ না কোনো মানুষ। শিশির তো রুমে একাই ছিল। সাক্ষীরা সবাই বলল যখন চিৎকার শুনেছিল তারপর ওই রুম থেকে কেউ বেরিয়েও আসেনি। সেই কেসের জট তো ক্রমশ পাকিয়েই যাচ্ছে। না সাপ করেছে না কোনো মানুষ করেছে, তাহলে এই খুন করছে কে? এক্স-রে। এর উত্তর ওই এক্স-রে দেবে যেটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। একদম ঠিক কথা বলেছো ভাই। আর এই এক্সরেটাতে জবাব দিয়ে দিয়েছে ভাই। আর জবাবটা হচ্ছে এই এক্সরেটা নকল নয়, আসল। স্যার, তাহলে আপনি বলতে চাইছেন যে এই লোকটার দাঁতগুলো? দাঁত, আর এই দাঁতগুলো সাপের দাঁত। তার মানে ডক্টর সালুকা আপনি এটা বলতে চাইছেন যে অরিজিনাল মানুষের দাঁত যেটা সাপের দাঁতের মতো? না, আমি কিন্তু তা বলিনি। দেখুন স্যার, আপনি যা বলছেন তাতে আমাদের কিছুই মাথায় ঢুকছে না এই কেসে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এমন একজন মানুষ আছে যার দাঁত সাপের মতো। তাহলে স্যার ওই রুম থেকে সেই লোকটা গেল কোথায়? ওখানে শুধু একটা গর্ত ছিল, মানে গর্ত দিয়ে লোকটা উধাও হয়ে গেল। আরে তোমার যা মনে আসছে বলছো। আমি এটা কখন বললাম যেটা তুমি বলছো? তাহলে আপনি কি বলতে চাইছেন? কিছু একটা তো বলুন যাতে আমরা এই কেসটা এগোতে পারি। দেখো ভাই, আমি শুধু সত্যিটাই বলতে পারি। আর সত্যিটা এই হচ্ছে বস, যে এই যে এক্সরেতে দাঁতগুলো আছে এগুলো কিন্তু সাপেরই দাঁত। Yes? Really? Are you sure? Okay, thank you. কি সারিকা, কোনো খবর এলো? স্যার, শিশিরের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা ক্রিয়েট সাপের বিষ। এনো, পেট সাপের। আর স্যার, আরিয়ানের শরীরে যে বিষটা রয়েছে সেটা কোবরার। মানে দুটো আলাদা আলাদা সাপ এইসব করছে। তার মানে এটা এই ক্রাইমটা কোনো মানুষই করছে, যে কোবরা আর ক্যারেটের মতো সাপের বিষ খুব সহজেই জোগাড় করতে পারে কোথা থেকে। একটা কথা মাথায় ঢুকছে না, যদিও মানুষ হয়ে থাকে তাহলে গর্ত দিয়ে পালালো কি করে? এই রহস্যের উত্তর হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে। রেডি? ওই হসপিটালে যতজন লোক কাজ করে প্রত্যেকের তুমি লিস্ট বানাও, প্রত্যেকের ঠিকুজি গোষ্ঠী বের করো। তুমি ওদের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। বাকি পুরো ফ্যামিলি ডিটেলসটাও বার করতে হবে। কি জানি এদের মধ্যেও কারোর কোনো গভীর উদ্দেশ্য আছে। স্যার, পুরো পরিবারের ঠিকুজি বের করে ফেলেছি। বেশ বড় লোকেরা। দুটো হসপিটাল আছে এদের, আর দেশে বিদেশে জায়গায় জায়গায় প্রপার্টিস রয়েছে এদের। তার মানে টাকা মোটিভ হতে পারে। কোনো শত্রুতাও থাকতে পারে স্যার। স্যার, পঙ্কজ চেষ্টা করছে সবকিছু জানার জন্য। আচ্ছা, এই ফ্যামিলিতে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? কিছু জানতে পেরেছো? স্যার, পুরো পরিবার খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকে, শুধু দুজন বউ ছাড়া। যদিও প্রকাশ্যে ঝগড়া করে না, কিন্তু একে অপরকে খুব একটা পছন্দও করে না। আর এই যে আয়ুষ আর এই যে সচিন, শিশিরের ছেলে, এদের ব্যাপারে কিছু? স্যার, আয়ুষের আমেরিকাতে হসপিটাল খোলার খুব বড় একটা প্ল্যান ছিল। আর ওই দুই ভাই শিশির আর আরিয়ান ওর সাথে এই প্রজেক্টে কাজ করছিল। আর সচিন তো এমনিতেও বাবার সম্পত্তি পেতই। খুনের ব্যাপারে এদের কি বক্তব্য, সেটা কতটা সত্যি জানতে পেরেছো? স্যার, যখন আরিয়ানের খুন হয় এরা সবাই দিল্লিতে ছিলেন। হসপিটালের ইনগ্রেশনের ছবি দেখেছি, আমি চেক করেছি। আর যখন শিশির মারা গেল তখন ওর পরিবার পুরো বাড়িতেই ছিল স্যার, শুধুমাত্র এই সচিন ছাড়া। আর এই দুজন কাজের লোক, ফ্যানি আর হীরা, দুজনেই খুব বিশ্বস্ত স্যার। গত 30 বছর ধরে এই পরিবারের সেবা করছে এরা। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একজন সাপের বিশেষজ্ঞ আছেন মায়রা, একজন স্নেক এক্সপার্ট। হসপিটাল থেকে 5 বার ওনাকে ফোন করা হয়েছে। এমনটা আবার হয়নি তো যে এই ফ্যামিলির থেকে কেউ ফোন করেছিল মায়েরাকে সাপের বিষ জোগাড় করার অর্ডার দিয়েছিল? হতে পারে স্যার। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, এই লোকটা সব থেকে বড় শত্রুকে পেয়ে গেছি। কেউ? বেন্টো। এই শিশির আর আরিয়ানের মৃত্যুর আগে ওদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল স্যার। মেন্টো যে বিল্ডার্সদের পয়সা দেয় সুদে? হ্যাঁ স্যার, খারাপ কাজ করার প্রমাণও রাখে না।
অভিজিৎ, এই বেন্টোকে বিউরোতে ডাকো। আর দয়া, স্যার তুমি আর পঙ্কজ গিয়ে ওই হসপিটালে মিস মায়রার সঙ্গে দেখা করো। দেখো কোন বিষ আর কে বানানোর অর্ডার দিয়েছিল ওকে। স্যার স্যার আমি একটু যাচ্ছি, হ্যাঁ আপনি একটু সামলে নেবেন, আমি যাচ্ছি স্যার। এক মিনিট বসো। একটা কথা বলো, তুমি এই সাপে এত ভয় পাও কেন? ভয় পাই না স্যার, এই দেখুন না আমার পাশেই তো বসে রয়েছে, দেখুন আমি ভয় পাই না, ওই একটু আর কি শরীরটা কেমন করে ওঠে, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? মায়রা দেবী, ইয়েস। আমরা সিআইডি থেকে আসছি। হ্যাভ এ সিট। মায়রা দেবী, একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছি আপনাকে। দুটো খুন হয়ে গেছে। ও মাই গড, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি? 2 সপ্তাহ আগে RM হসপিটাল থেকে 5 বার ফোন এসেছিল আপনার কাছে। হ্যাঁ এসেছিল, কিন্তু তার সাথে এই কেসের কি সম্পর্ক? এই 2 লোক যে খুন হয়েছে তাদের ওই RM হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। ও, এই দুজনের খুন সাপের বিষে হয়েছে। আর ওই খুনটা সাপে কামড়ানোর জন্য হয়নি, কোনো মানুষ ওই বিষ খুনিকে দিয়েছে, ওই মার্ডার করে। আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে খুনিকে সাহায্য আমি করেছি বিষ সাপ্লাই করে? হ্যাঁ, এরকমই কিছু। এটা বলুন যে হসপিটাল থেকে ওই ফোন কলটা আপনাকে কে করেছিল? শিশির আর আরিয়ান। শিশির আর আরিয়ান? এদের দুজনেরই তো খুন হয়েছে। কেন ফোন কেন করেছিল এরা? ওনারা শুধু আমাকে কলই করেননি, আমার সাথে দেখা করতেও এসেছিলেন। আর বিষ কেনার জন্য নয়, বরং বিষের ওষুধ অ্যান্টিডোট নেওয়ার জন্য। অ্যান্টিডোট? খুব অদ্ভুত কাহিনী শুনিয়েছিল। বলছিল যে কোনো সাপের আত্মা ওনাদের উপরে প্রতিশোধ নিতে চায় অ্যান্ড ওনাদের এই বিষের ওষুধ চাই। তারপরে কি? ওনাদেরকে বললাম যে আমি এসব গল্পে বিশ্বাস করি না। আপনি ওদেরকে ওই অ্যান্টিডোট দিয়েছিলেন কি না? অ্যান্টিডোট কোথা থেকে দিতাম? ওনারা কিছু এমন অ্যান্টিডোট চাইছিলেন যেটা প্রত্যেকটা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। এরকম কোনো অ্যান্টিডোট হয়ই না। আলাদা আলাদা বিষের জন্য আলাদা আলাদা অ্যান্টিডোট। ওরা দুজনে এখান থেকে খালি হাতে গেছে? হ্যাঁ, অ্যান্ড আই এম সরি, আপনাদেরকেও খালি হাতে যেতে হবে, বিকজ আমার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। মায়রা ম্যাডাম, জাস্ট ফর মাই জেনারেল নলেজ, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে তার কি করা উচিত? যদি কাউকে সাপে কামড়ায় তাহলে সবার আগে প্যানিক একদমই করা চলবে না। ডক্টরকে ডাকুন, কিন্তু ডক্টরের আসা অবধি যে পার্টে সাপে কামড়েছে সেটাকে কম্প্রেস করুন, কোনো কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে সেই বিষাক্ত বিষ আপনার পুরো হাতে ছড়িয়ে না পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়া যাক স্যার। চলো, তারপর দেখি এসিপি স্যার মেন্টর থেকে কি জানতে পারলেন। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমার ওই দুজনের সাথেই ঝগড়া হয়েছিল, কিন্তু এই অপবাদটা আপনারা ভুল দিচ্ছেন যে আমি ওদেরকে খুন করেছি। তাহলে খুনটা কে করেছে? আমি কি করে জানবো স্যার? আর রইল ওদের খুন, যদি ওদেরকে আমার মারতেই হতো তাহলে এই সাপ বিছের খেলা খেলতাম না। আমি সোজা নিজের বন্দুকটা নিতাম। আর দেখুন স্যার, আপনি জানেন যে আমি আইনকে কতটা সম্মান দিই। হ্যাঁ, আমরা জানি যে তুমি আইনকে কতটা সম্মান করো। এটা বলো, আরিয়ানা শিশিরের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমি ওদের গোয়ার জমিটা কিনেছিলাম, আর ওই প্রপার্টির পেপারের উপরে ওরা সাইনও করেছিল। তো স্যার, হঠাৎ ওরা ঘুরে যায় আর আমাকে ফ্রড বলতে শুরু করে, আর বলে যে ওরা নাকি কোনো পেপারের উপরে সাইনই করেনি। আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি সেই প্রপার্টির পেপারগুলো নিয়ে এসেছি। এই নিন, ইচ্ছে হলে চেক করে দেখতে পারেন। দেখুন এসিপি স্যার, আমিও কিন্তু 2 নম্বরই কাজ করি, কিন্তু ততটাই যতটা বাকিরা করে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এই ডিলটা পুরো সততার সাথে করেছি। চাইলে ওদের অ্যাকাউন্ট ডিটেলসটাও চেক করতে পারেন। আমি ওদের 15 কোটি টাকা হোয়াইট মানি আর 35 কোটি টাকা ক্যাশে দিয়েছিলাম। কার অ্যাকাউন্টে? মীনাক্ষী দেবীর অ্যাকাউন্টে। মীনাক্ষী দেবী বেন্টো তো সত্যি কথাই বলছে, ও আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল। অনেক জায়গায় পয়সা খাটিয়েছি, এতগুলো শেয়ারস আছে, সবকিছু আমার মনে থাকার কথা নয়। আপনি মনে না রাখতে পারেন, কিন্তু কেউ তো নিশ্চয়ই আছে যে ওগুলোর খেয়াল রাখে। সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এজেন্ট হায়ার করতে হয় আমাদের। আচ্ছা,
তো এই ডিডের এজেন্ট কে ছিল? এই প্রপার্টির ডিডে আপনার ছেলে যুক্ত ছিল। আমি এটা বুঝতে পারছি না যে এই সব কিছুর সঙ্গে আমার ছেলেদের খুনের কি সম্পর্ক। মীনাক্ষী দেবী, আপনার দুটো ছেলে সাপের কামড়ে তারা মারা যায়নি, কোনো লোক ওদেরকে মেরেছে। কোনো এমন লোক যার কাছে গভীর উদ্দেশ্য ছিল আপনার দুই ছেলেকে মারার জন্য। এরকমটা কি করতে পারে? যার সঙ্গে এই ডিডের কোনো সম্পর্ক ছিল। সেই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এজেন্ট কে ছিল এই ডিডের। অনেক হয়েছে। এক তো ওই সাপগুলো আমার দুটো ছেলেকে ছিনিয়ে নিয়েছে, আর আপনারা সিআইডিরা এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আপনারা মানছেন না কেন যে এই খুন দুটো সাপেরাই করেছে? ব্যাস ব্যাস, অনেক হচ্ছে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। দেখুন, আমাদের কাছে আমাদের পরিবারের থেকে বড় আর কিছুই নয়, না টাকা পয়সা না সম্পত্তি। আরে আপনি কি আমার মায়ের অবস্থা দেখছেন না? না শুতে পারছেন না খেতে পারছেন। সারাদিন উনি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেন যে ওনাকে যেন ওনার ছেলেদের কাছে ডেকে নেওয়া হয়। আয়ুষ, আয়ুষ, তোমার দুই ভাইয়ের মৃত্যু অর্থ সম্পত্তির কারণে হয়নি, কিন্তু যে এগুলো করেছে না, সে তোমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আর ওর পরের শিকার হয়তো তুমি। স্যার, সত্যি কি আমার জীবন বিপদের মধ্যে রয়েছে? হ্যাঁ, কিন্তু ভয় পাবে না। এবার আমরা তোমার সঙ্গে রয়েছি ওই সাপের সাথে মোকাবিলা করার জন্য। তোমার দুই দাদার উপরে আক্রমণ রাতে হয়েছিল, তাহলে হয়তো তোমার উপরে আক্রমণ রাতেই হবে। স্যার, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বেডের আশেপাশে বালি ছড়িয়ে দিয়েছি। এবারে দেখতে হবে সাপ এসে কামড় দিচ্ছে নাকি অন্য কিছু। স্যার, নাইট ভিশন ক্যামেরাও লাগিয়ে দিয়েছি যাতে ওর মুখটা দেখতে পাই। ভেরি গুড। স্যার, স্যার এই দেখুন, কিছু যেন নড়াচড়া করছে। হ্যাঁ, মাই গড, অ্যাটাক হচ্ছে। লেটস গো। স্যার, এখানে তো কেউই নেই। শুধুমাত্র এটা ছাড়া সাপে কামড়ানোর দাগ। মাই গড। দেখো ভাই, আমি জানি যে তোমরা কি বলতে চাইছো, কিন্তু প্লিজ আগে আমার কথা শোনো। বস, এইবারে কিন্তু সাপ ছিল না। আর স্যার, যে বালি আপনারা ওখানে ফেলেছিলেন সেখান থেকেও সাপের সঙ্গে রিলেটেড কিছু পাওয়া যায়নি। আর ফুটেজ তো ক্লিয়ার নয়, কি করে বুঝবো সাপ কিনা? হ্যাঁ, কিন্তু ওই পুতুলে যে বিষ পাওয়া গেছে সেটা কোবরার বিষ, আর কামড়েছেও সেটা সাপের মতোই। কামড়েছে সাপের মতো, বিষটা কোবরার, দাঁতের দাগটাও সাপের। এ সাপ নয় তো কি? প্লিজ সালুখে, এবার এটা বলো না যে তুমি কিছু জানো না। দেখো, তৃতীয় খুন হতে হতে বেঁচে গেল, আর ফরেনসিক ডিপার্টমেন্ট কোনো সাহায্য করবে না। আমি কি জবাব দিচ্ছি না? আমি কি কাজ করছি না? স্যার, এরকম ব্যাপার নয়, আমরাও তো আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি যেটুকু করা সম্ভব। দেখো, আমরা এটা জানি যে খুনি সে যেই হোক, ও তিন ভাইদের মধ্যে দুই ভাইকে খুন করেছে, আর তৃতীয় ভাইকে ও আবার কাল চেষ্টা করবে, কালকে রাত্রে। আর এই খুনি সাপ হোক মানুষ হোক যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি এর খেলা শেষ করতে হবে। হ্যাঁ পঙ্কজ, ওকে, ঠিক আছে। স্যার, পঙ্কজ ফোন করেছিল, ওই এজেন্টের অ্যাড্রেস পেয়ে গেছে যে ওই ফ্যামিলির প্রপার্টি ডিল করিয়েছিল। মদন নাম ওনার, আর এই বিল্ডারদের ডিলটাও উনিই করিয়েছিলেন। মদন আগেও ডিলে গন্ডগোল করেছে, আর হয়তো শিশির আর আরিয়ান ওর ফ্রডের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, তাই ওর ভান্ডা ফাঁস হয়ে যাওয়ার আগে দুজনকে সরিয়ে দিয়েছে। মদন, স্যার, এই মদনের বাড়িতে যাও, ঘুম থেকে তোলো ওকে, ঘুম ছুটিয়ে দাও ওর জীবন থেকে। আরে কে রে? আরে মাথাটা ঠিক আছে, এতবার বেল বাজাচ্ছ? হ্যাঁ, অদ্ভুত তো, এতবার বেল বাজাচ্ছ কেন? তোমার গ্রেফতারের সময় হয়ে গেছে। সিআইডি
420 করার ফল জেলে গিয়ে ভুগিস। মেন্টু সবকিছু বলে দিয়েছে আমাদের। কি বললেন? এই 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 দাঁড়া বলছি। মদন, দরজা খোলো। এখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আরে চলে যান এখান থেকে, আমি কিচ্ছু করিনি। শিশির আর আরিয়ানের খুন করেছো তুমি। দরজা খোল। আমি কাউকে খুন করিনি। লাইট সব কেন? ও চেঁচাচ্ছে কেন? আবার আত্মহত্যা করছে না তো? সরে যাও। মদন, কি হলো? Oh no. সাপ আছে এই ঘরেই। এই সাপের মতো দাঁতের লোক এই সমস্ত অপরাধ কি এই করছে? অর্ধেক মানুষ অর্ধেক সাপ। স্যার এ কিরকম ক্রিচার? না পঙ্কজ, এটা মানুষই। তাড়াতাড়ি বাইরে যাও, ধরো ওকে। এই দাও এটা। নড়াচড়া করো না। এই বিষটা তোমার হার্টে যেন না পৌঁছয়। স্যার, তার মানে হলো যে লোকটা আমাদের দিকে তাকিয়েছিল সেই এটা করেছে। হতে পারে। ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো এখানে আশেপাশে কোথাও লাইটের সুইচ আছে কিনা। স্যার, আমাকে সাপে কামড়ে দিয়েছে। এক মিনিট নড়ো না। লম্বা লম্বা শ্বাস নাও। অ্যাম্বুলেন্সকে ফোন করেছো না? এই পালা। এ কি? সাপ এখনো রুমের মধ্যেই আছে। মেটালের টুকরো? সালুখে, সাপটার ব্যাপারে কি জানতে পারলে? বস, একটুখানি টেস্ট করা বাকি আছে, একটু বাদেই জানা যাবে। ফ্রেডি স্যার এখন কেমন আছেন? ঠিক আছে, ও বিষ বেরিয়ে গেছে। আরে মদন? ও স্টেবল আছে, একটু শকে আছে। কিছুটা সময় লাগবে ওর নর্মাল হতে। ভাই একটা কথা তো ঠিক, এই মদন কিন্তু খুনি নয়। হ্যাঁ, খুনি তো অন্য কেউ, কিন্তু তার কোনো না কোনো কানেকশন আছে মদন আর প্রপার্টি ডিলিং এর সঙ্গে। আর ওই সাপের চামড়া যেটা পঙ্কজ পেয়েছিল, সেই খোলসটা বিশেষভাবে বানানো হয়েছে 10টা আলাদা আলাদা সাপের খোলসকে ব্যবহার করে। আর ওই সাপের দাঁত যেটা এক্সরেতে দেখাচ্ছিল, পুরোপুরি ওই দাঁতটা আসলে সাপের দাঁতই নয়, ওটা মানুষের দাঁত। আরে আগে তো আপনি বলেছিলেন যে... আমি বলেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না একজন মানুষের এরকম বিশেষ ধরনের অসুখ আছে। এই অসুখটার নাম হচ্ছে হাইপোহাইক্রটিক একটোডার্মান ডিসপ্লেসিয়া। এই রোগে মানুষের নাক, কান, চুল, চামড়া এইসব অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়, যেমন এই লোকটার ক্ষেত্রে হয়েছে। তার মানে এই কেসে সাপের কোনো ভূমিকা নেই? না স্যার, এটা খুবই একটা রেয়ার ডিজিজ। সারা বিশ্বে মাত্র 30 থেকে 40 জন আছে যাদের এই রোগটা হয়েছে। আর আমরা হসপিটাল থেকে এরকম একজন লোকের খবর পেয়েছি যার এই অসুখ আছে। অ্যাড্রেস কি এর? এই স্যার,
কাল রাত্রে মদনের ঘরের বাইরে কি করছিলি? কাল রাতে তো আমি এখানেই ছিলাম। আর মদনকে আর আপনারাই বলতে সিআইডি মদনকে এক থাপ্পড় মারবো না, সব মনে পড়ে যাবে মদনকে। এক মিনিট কাল রাতে আপনি মনে হয় অমিতকে দেখে থাকবেন। এই হলো অমিত, ও কয়েকদিন ধরেই নিখোঁজ। কাল হয়তো আপনি একেই রেখে থাকবেন। কবে থেকে উধাও? এই 2 সপ্তাহ ধরে। আমি পুলিশেও কমপ্লেন করেছি। আমাদের রোগের কারণে আমরা চাকরিও পাই না, লোকে আমাদের দেখে পালিয়ে যায়, তাই জন্য আমাদের রোজগারও হয় না। 2 সপ্তাহ আগে অমিত খুব খুশি হয়ে ফিরেছিল, বলছিল যে আমাদের রোগের চিকিৎসার উপায় পেয়েছি, কিন্তু সেই দিন থেকেই অমিত নিখোঁজ। তার মানে কেউ তো আছে যে অমিতের অসুখের সুযোগ নিচ্ছে আর ওই ফ্যামিলিটাকে ভয় দেখাচ্ছে। ও রোগ ঠিক করার জন্য ওকে এখান থেকে নিয়ে গেছে স্যার। কারেক্ট। আর যেই ওর সঙ্গে এই ব্যাপারে চুক্তি করেছে ও নিশ্চয়ই কোনো ডাক্তার হবে। হ্যাঁ স্যার, ওদের পুরো বংশই তো ডাক্তার, ওদের নিজেদের হসপিটালও আছে, যে কেউ করতে পারে এটা। হ্যাঁ ডক্টর। আচ্ছা, দ্যাটস গ্রেট। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? ডক্টর সালুকের ফোন ছিল, অবশেষে ওই বিষধর সাপটা পাওয়া গেছে। আরে ডক্টর সালুকে, কোথায় ওই সাপটা বলুন না? পঙ্কজ তো সাপের ভয় ভেতরেই আসছে না। সারিকা, সাপ কোথায়? সাপ এখানে আছে। আরে বাহ, এটা কি বস? এটা রোবোটিক স্নেক। ওই যে মেটালের টুকরোটা পাওয়া গেছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে খুনি এই ধরনের কিছু জিনিসের ব্যবহার করছে। এই রকমই সাপ বানিয়েছে রোবোটিক স্নেক। আর এই রোবোটিক স্নেকে ক্যামেরা লাগানো আছে আর একটা ডিভাইস লাগানো আছে যেটা যে কাউকে বিষ ইনজেক্ট করতে পারে। আর এর জন্য কোনো ছোট গর্ত দিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে এরকম রোবোটিক জিনিস তো ওই ডাক্তাররাও ব্যবহার করেন অপারেশনের জন্য। আর এগুলো হসপিটালে খুব সহজেই পাওয়া যায়। আচ্ছা, খুনি কি এইসবে ব্যবহার করেছে এই সাপ বানানোর জন্য? হ্যাঁ দা, কিন্তু রোবোটিক যন্ত্রের রিমোটের রেঞ্জটা খুবই কম হয়, কিন্তু টেকনিকটা এটাই ব্যবহার করেছে। এটার তো একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, যে এই মেটালের সাপটা অপারেট করেছে সে নিশ্চয়ই অফিস কিংবা সুইমিং পুলের আশেপাশে ছিল। স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো চেনা লোকেরই কাজ হবে, হয়তো পরিবার। আরে কারেন্ট কি করে গেল? হয়তো ফিউজে কোনো প্রবলেম হয়েছে, আমি চেক করছি। সচিন, একটু খেয়াল রাখিস। হে ভগবান, আমার আয়ুষকে রক্ষা করো সাপের আত্মার থেকে। আরে এখনই দেখা নিচ্ছে না, কোথায় চলে গেল? আরে আমাদের যে কারো প্লিজ ঘাবড়াবেন না, প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে অন্য বাড়িতে থাকতে বলেছিলাম তো। উত্তর দাও অমিত। অমিত নয়, অখিল। অমিত আমার ভাই, আমরা যমজ ভাই। যমজ? আচ্ছা দেখো, আমরা এই যা কিছু করছি তাতে তোমার পরিবার উপকৃত হবে। কিসের উপকার? যা নিরীহ মানুষের রক্তে রাঙানো। কে? তাই তো আয়ুষ? আপনারা? এটা আমাদের প্ল্যান ছিল, আসল সাপকে গর্ত থেকে বের করে আনার জন্য। হয়তো তুমি ভুলে গেছো আয়ুষ, অমিতের কোনো যমজ ভাই আছে। আর অবশেষে তুমি আমাদের জালে ধরা পড়লে। আমাদেরকে ধরা অতটা সহজ নয় এসিপি। মায়েরা, মীনাক্ষী দেবীকে তো আমরা বাঁচিয়ে নেব,
কিন্তু তোমাদের দুজনকে সিআইডির হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, জুয়ার অভ্যেস হয়েছিল আমার, কোটি কোটি টাকার দেনা হয়ে গেছিল। সেই জন্য আজ থেকে 2 বছর আগে আমি প্রপার্টির কাগজের ওপর আরিয়ান এবং সুশীল দাদার সিগনেচার নিয়ে নিয়েছিলাম। কারণ যখন প্রপার্টির দাম বেড়ে গেল আর দাদা আমাকে বললেন যে উনি এই প্রপার্টিটা বিক্রি করতে চান, আমি ওই মুহূর্তে একটা অজুহাত দিয়েছিলাম। কিন্তু তারপর দাদা এটা জানতে পেরেই গেল যে প্রপার্টির কাগজে ওনার নামই নেই। আর যাতে ওরা না জানতে পারে সেজন্য তুমি তোমার 2 ভাইকে শেষ করে দিয়েছো। লজ্জা হচ্ছে আমার নিজের উপর, তোকে আমার ছেলে বলতে। মা, আমি কি করতাম যদি দাদা একবার জানতে পারতো? আমাকে বাড়ি থেকে বের করে দিত, সম্পত্তির কিচ্ছু পেতাম না আমি। সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ড ওর সাহায্য নিয়েছিলাম। অমিতের অসুস্থতার ব্যাপারে আমি নিউজ পেপারে পড়েছিলাম, ভাবলাম ওদেরই সাহায্য নেওয়া যাক নিজেদের অপরাধ লুকাতে। আয়ুষ আমাকে মীনাক্ষী দেবীর ব্যাপারে বলেছিল যে উনি খুব অন্ধবিশ্বাসী, তাই সাপের ব্যাপারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। আমার দেওয়া বিষেই আরিয়ানের মৃত্যু হয়েছে। শিশিরের মৃত্যুর সময়ও আমি অফিসে লুকিয়ে পড়েছিলাম। সেই গর্ত দিয়েই আমি সাপ পাঠিয়েছিলাম শিশিরকে ছোবল মারার জন্য। অমিতের এ ব্যাপারে কোনো দোষ নেই, ওকে তো আমরা কাউন্সেলিং এ পাঠিয়ে দেবো, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু তোমরা দুজন, আয়ুষ আর মায়রা, যে অপরাধের রাস্তায় চলছিলে না, সেই রাস্তা শেষ হয় ফাঁসির দড়িতেই। বালা 2 দিন বাদে ফ্লাইটে আসছে। ওর দেওয়া প্রতিশ্রুতি ও পালন করছে। হ্যাঁ, কথার দামে রাখতে পারে। আমি চাই যে এই কেসটা আবার ওপেন করা হোক, আর এটা প্রমাণ করা হোক যে এটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিচ্ছি কাস্টাডিতে। না দয়া, বালাকে তার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে দাও। বালার কিন্তু আজকে ভীষণ বিপদ। দেখো, আজ পর্যন্ত আমরা রিলেটেড যে কোনো অপরাধীকে ধরেছি, হয় সেই অপরাধী খুন হয়েছে, না হলে সেই অপরাধী সুইসাইড করেছে। যতীন, ও নো, যতীন, যতীন। আর কে কে জড়িত আছে তোমার ওই ব্যবসায়? এর উত্তর আপনি কোনোদিন আমার মুখ থেকে শুনতে পারবেন না এসপি সাহেব। স্যার, স্যার, এ তো মারা গিয়েছে। বালা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ওর যেন কিছু না হয়। হ্যালো, কি? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো? স্যার, কাউলি রোডে একটা লোককে কেউ গুলি করেছে। স্যার, মারা যাওয়া ব্যক্তির নাম আকাশ কুমার। ওনার আজকে খুব বড় একটা কন্ট্রাক্ট সাইন করতে যাওয়ার কথা, যার ব্যাপারে অনেকই কথা হচ্ছে। ড্রাইভার আপনি না? হ্যাঁ স্যার।
এটা যখন হলো তখন গাড়ি মোশনে ছিল, চলছিল। এই স্যার ধরুন 70-80 স্পিডে চলছিল হয়তো। আর ইনি হলেন আকাশ স্যারের বডিগার্ড। যখন কাঁচ ভাঙার আওয়াজ শুনলেন তখনই উনি আমাকে থামাতে বললেন, আর আমি থেমেও গেলাম স্যার। যখন গুলি চলেছিল আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, কোথাও কাউকে দেখতে পাইনি। গুলিটা সোজা বুকে লেগেছে, পারফেক্ট টাইমিং। গুলি এপার ওপার হয়ে গেছে, গুলি ঢুকে বেরিয়েও গেছে। 70-80 কিলোমিটার প্রতি ঘন্টায় চলন্ত টার্গেটের ওপর গুলি করা, তা আবার সোজা ছাতিতে। এটা তো খুব কঠিন কাজ স্যার, কোনো প্রফেশনালের কাজ মনে হচ্ছে। ড্রাইভার বলছে যখনই কাঁচটা ভেঙেছিল ও ব্রেক মেরেছিল, আর সেই জন্য এখান থেকে গাড়িটা স্কিড করেছিল। স্যার ব্রেকও এখানে মেরেছে, তার মানে যখন গুলিটা লেগেছে তখন গাড়িটা এরকম জায়গায় ছিল। মানে যখন আকাশের গুলি লেগেছিল তখন ওর গাড়ি এখানে ছিল আর ও পেছনের সিটে বসেছিল এইভাবে। স্যার, গাড়ির লেফট সাইডের জানলার কাঁচটা ভাঙা ছিল। তার মানে হলো খুনি গুলি ওই দিক থেকেই চালিয়েছিল নিশ্চয়ই, লেফট সাইড থেকে। যেখান থেকে গুলিটা ঢুকেছিল সেটা একদম সোজাসুজি ঢুকেছে। সেই হিসেব অনুযায়ী গুলিটা ওইখান থেকেই চলেছিল। পেছনে অনেক বড় বড় ঝাড় আছে, হতে পারে ওখানে কোথাও বসেও গুলি চালিয়েছে। ফ্রেডি, তুমি এখানে থাকো, আকাশবাবুর পজিশনটা নাও।